প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি পলি আক্তার, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে কিছু আলোচনা করা হবে। তোমরা যারা গত ক্লাস করেছো নিশ্চয় মনে আছে কি পড়ানো হয়েছিল। গত ক্লাসে তোমাদের মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল পড়ানো হয়েছিল। আজকে আলোচনা করা হবে আয়ামে জাহেলিয়া এবং প্রাক ইসলামী আরবের রাজনৈতিক অবস্থা। এই প্রাক আয়ামে জাহেলিয়া সম্পর্কে আমাদের জানতে হবে। আয়ামে জাহেলিয়া বলতে কি বোঝায়? সাধারণভাবে আয়ামে জাহেলিয়া বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার শুরুর আগের যুগকে বোঝায়। আয়াম আরবি শব্দ, এর অর্থ যুগ, সময়, কাল। আর জাহেলিয়া এর সাথে যেটা হচ্ছে, জাহেলিয়া অর্থ কি? অজ্ঞতা, তমসা, বর্বরতা বা কুসংস্কার। সুতরাং আমরা তাহলে আয়ামে জাহেলিয়া বলতে কি বোঝাই বলতে পারি? সেটা হলো অজ্ঞতার যুগ বা তমসার যুগ, অর্থাৎ দ্য এজ অফ ইগনোরেন্স অফ বারবারিজম। এই আয়ামে জাহেলিয়া মূলত খ্রিস্টীয় সপ্তম শতকে, মানে ইসলামের যখন আবির্ভাব হয়নি তার আগে, যখন আরব উপদ্বীপে আইন কানুন, নীতি নৈতিকতা, শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, বুদ্ধিবৃত্তি, মানবতাবোধ, অর্থনৈতিক স্বাধীনতা সহ আর্থ সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ক্ষেত্রে বিশৃঙ্খলা নৈরাজ্য বিরাজ করত, সেই সময়কে আয়ামে জাহেলিয়া বলা হয়। যেহেতু এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার শুরুর আগের যুগকে বোঝায়, সেহেতু আমরা বুঝতেই পারছি যেহেতু ইসলাম প্রচার শুরুর আগের যুগ, আর আগের যুগে কি পরিমাণ বর্বরতা ছিল, অর্থাৎ ওই সময় তোমার অজ্ঞতার যুগ ছিল, তমসার যুগ, যেখানে কোনো নির্দিষ্ট কোনো আইন কানুন ছিল না, একদম নীতি নৈতিকতা বিবর্জিত ছিল। যে সমাজে কোনো আইনের তৎপর করা হতো না, আইন কানুন বলে কিছুই ছিল না, সেই সমাজ ব্যবস্থাকে, অর্থাৎ সেই সময়টাকে, যেটা অজ্ঞতা, তমসা, বর্বরতায় ভরপুর ছিল, সেই যুগটাকে আমরা কি বলছি? আয়ামে জাহেলিয়া। তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে আয়ামে জাহেলিয়া কি? আবার অনুধাবনমূলক প্রশ্ন, যেটা 2 নম্বরের প্রশ্ন থাকবে, সেখানেও আসতে পারে আয়ামে জাহেলিয়া বলতে কি বোঝায়। তোমরা একটু ভালো করে ক্লাসটা মনোযোগ দিয়ে খেয়াল করবে, তাহলে তোমরা এই প্রশ্নের উত্তর করতে পারবে। এরপরে আসতে আমাদের প্রাক ইসলামী যুগের, প্রাক ইসলামী আরবের রাজনৈতিক অবস্থা। প্রাক ইসলামী আরব বলতে ইসলাম পূর্ব আরব, অর্থাৎ যখন আরবে ইসলামের কোনো ছোঁয়া ছিল না, একদম বর্বর যুগ, যে সে যুগের রাজনৈতিক অবস্থাটা আমরা জানবো। রাজনৈতিক অবস্থার কতকগুলো দিক ছিল, সেটা গোত্রীয় শাসন ব্যবস্থা, গোত্রপ্রীতি বা আসাবিয়া, গোত্রীয় সংঘাত, গোত্রীয় জোট, শেখ বা গোত্র প্রধান, আলমালা বা মন্ত্রণা সভা। এই মন্ত্রণা সভার আবার কয়েকটা দিক ছিল, দপ্তর ছিল কতকগুলো, সেটা হলো রিফাদাহ, সিকা, হিজাবা, লিওয়া। এরপর আসছে তোমার মক্কার পৌরসভা, নাগরিকদের যে সুযোগ সুবিধা দেখার জন্য পৌরসভা গঠন করা হয়েছিল। এরপর আসছে তোমার বিচার ব্যবস্থা, যেটা আমরা এখন পর্যায়ক্রমে এই রাজনৈতিক অবস্থার যে দিকগুলো ছিল এগুলো আমরা আলোচনা করব। প্রাক ইসলামী যুগে আরবের রাজনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় ও নৈরাশ্যজনক ছিল, কারণ সেই সময় যেহেতু কোনো মানুষের কোনো নীতি নৈতিকতা ছিল না, ধর্ম বিবর্জিত একটা রাষ্ট্র ব্যবস্থা ছিল। ওই সময় তোমার রাজনৈতিক অবস্থার কাঠামোটাও ভঙ্গুর ছিল। তবে সেখানে কোনো কেন্দ্রীয় শক্তির নিয়ন্ত্রণ ছিল না। শহরের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা ভালো থাকলেও তোমার মরুবাসী যে বেদুইন, আমরা পরবর্তীতে দেখবো যে তখনকার সমাজে 2 ধরনের মানুষের বসবাস ছিল, একটা হলো মরুবাসী আর একটা শহরবাসী যারা দিয়েছিলেন। শহরের আমরা স্বাভাবিকভাবে জানি যে শহরে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার মান অন্যরকম, আমরা যারা গ্রামে যারা বসবাস করে তাদের থেকে একটু ভিন্ন ধরনের। গোত্রীয় শাসন ব্যবস্থা, প্রথম যেটা গোত্রীয় শাসন ব্যবস্থা, এই গোত্রীয় শাসন ব্যবস্থা প্রাক ইসলামী আরবে কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল না, তাই আরবরা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে
গোত্রীয় শাসন ব্যবস্থা চালু করেছিল। এসব গোত্রের মধ্যে তোমার ছিল বনু বকর, বনু তাগলিব উল্লেখযোগ্য গোত্র ছিল। এবং আরবের ভূ প্রকৃতির তারতম্যের কারণে এর অধিবাসীদের প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে, যেমন শহরের স্থায়ী বাসিন্দা এবং মরুবাসী যাযাবর বেদুইন। শহরবাসী আরবদের রাজনৈতিক অবস্থা কিছুটা ভালো থাকলেও যারা মরুবাসী অর্থাৎ যাযাবর ছিলেন বেদুইন, তাদের ক্ষেত্রে অরাজকতাপূর্ণ অবস্থা বিরাজমান ছিল। তবে আরবরা নিজ নিজ গোত্রের নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল ছিল, অর্থাৎ তাদের জীবনযাত্রার মান যত খারাপই হোক তাদের মধ্যে কি একটা গোত্রীয় একটা নিয়ম নীতি ছিল, এবং সেই নিয়ম নীতির মান ছিল, নিয়ম নীতির প্রতি সবাই কি শ্রদ্ধাশীল ছিল, এবং গোত্রীয় নিয়মে তাদের যে রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হতো সেটা গোত্রীয় নিয়মে, এর বাইরে হতে পারত না কখনো। এবং গোত্রপ্রীতি বেদুইন আরবদের মূল প্রেরণা ছিল। এই গোত্রপ্রীতিকে আবার তোমার কি বলা হয়েছে আসাবিয়া, এই গোত্রপ্রীতি বা আসাবিয়া যেটা, এটা ছিল আরব বেদুইনদের মূল প্রেরণা। এই প্রেরণার মূল কথা হলো গোত্রের অন্য সদস্যদের প্রতি সীমাহীন ও নিঃস্বার্থ আনুগত্য ও শ্রদ্ধাবোধ। অর্থাৎ আমরা আগে দেখেছি যে গোত্রীয় শাসন ব্যবস্থা, গোত্রের একটা নিয়ম নীতি ছিল, তারা ওই নিয়মের প্রতি সবাই কি শ্রদ্ধাশীল ছিল। এবং গোত্রপ্রীতি যেটা আসাবীয় ছিল, সেটা হলো তোমার কিছু একটা প্রেরণা ওনাদের ছিল, সেটা এক গোত্রের সদস্যদের প্রতি অন্য গোত্রের যে সদস্যদের একটা সীমাহীন ও নিঃস্বার্থ শ্রদ্ধাবোধ ও ভালোবাসা ছিল। এবং ঐতিহাসিক পিকে হিট্রির মতে তিনি বলেছেন, এ সময় সদস্যদের উপর গোত্রের যে দাবি এতই প্রবল ছিল যে গোত্রের প্রয়োজনে কোনো স্বামী তার স্ত্রীকেও ত্যাগ করতে পারত। মানে গোত্রের নিয়ম কানুনের প্রতি তাদের এত শ্রদ্ধাশীল ছিল না, এত ভালোবাসা ছিল যে গোত্রের দাবি এতই প্রবল ছিল যে গোত্রের প্রয়োজন, যদি কখনো প্রয়োজন হতো যে এটা গোত্রের বিরুদ্ধে যাচ্ছে, তখন তারা কি করে প্রয়োজনে নিজের স্বামী বা স্ত্রীকেও ত্যাগ করতে পারে। এবং গোত্রের প্রতি আরবদের এই অকৃত্রিম ভালোবাসা ও আনুগত্যকে আসাবিয়া বা গোত্রীয় সংহতি বলা হয়েছে। এরপরে আসছে তোমার গোত্রীয় সংঘাত, যেটা গোত্রীয় সংঘাত কি, সংঘাত মানে আমরা বুঝতে পারছি সংঘাত কি, কলহ, যুদ্ধ বিগ্রহ। যেটা এই প্রাক ইসলামী যুগে আরবে পানির নহর, গবাদি পশু, তৃণভূমি, ঘোড়দৌড় প্রভৃতি কিছু কিছু বিষয় ছিল যে সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গোত্রের সাথে অন্য গোত্রের একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। কোনো কোনো ক্ষেত্রে এই সংঘর্ষ দীর্ঘদিন ধরে চলতো। এবং আমরা একটা ঘটনা দেখেছি যে একটি উটকে প্রহার করার মারার ঘটনা নিয়ে বনু বকর ও বনু তাগলিবদের মধ্যে সংগঠিত একটা যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধটা দীর্ঘ 40 বছর স্থায়ী হয়েছিল। তোমরা কল্পনা করতে পারো যে দীর্ঘ একটা সামান্য একটা উটকে মারার প্রহার করাকে কেন্দ্র করে এবং সামান্য একটা তুচ্ছ ঘটনা এটা নিয়ে দীর্ঘ 40 বছর একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটার নাম ছিল বাসুসের যুদ্ধ। একটি উটকে প্রহার করার ঘটনা নিয়ে সামান্য, সেটা হলো বাসুসের যুদ্ধ হয়েছিল। এবং এসব গোত্রীয় কলহ আয়ামাল আরব বা আরবদের দিন নামে পরিচিত ছিল। এবং এই যুগে সংঘটিত যুদ্ধ বিগ্রহের মধ্যে বুয়াসের যুদ্ধ যেটা ছিল, এটা হলো মদিনার আউস ও খাজরাজ গোত্রের মধ্যে সংঘটিত যুদ্ধ, সেটা হলো বুয়াসের যুদ্ধ নামে পরিচিত ছিল। এবং কুরাইশ ও হাওয়াজিন গোত্রের মধ্যে আরেকটা যুদ্ধ হয়েছিল, সেটা হলো হারবুল ফিজার। এই যুদ্ধগুলো কি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। এবং ঐতিহাসিক এডওয়ার্ড গিবনের মতে অজ্ঞতার যুগে অর্থাৎ আয়ামে জাহিলিয়া যুগে আরবে প্রায় 1700টি যুদ্ধ সংঘটিত হয়েছিল। চিন্তা করতে পারো, মানে 1700টি যুদ্ধ। ওখানে মানে কথায় কথায় যুদ্ধ ব্যর্থ, সামান্য একটা তুচ্ছ ঘটনা, যেটা তুচ্ছ ঘটনা ক্ষেত্রে একটা যুদ্ধ সংঘটিত হতো, এবং সেই যুদ্ধটা কখনো দীর্ঘ 40 বছর স্থায়ী হতো। মানে একটা যুদ্ধের ধরন এক এক রকম ছিল। এবং গোত্রীয় সংঘাত যেটা রাজনৈতিক সমাজে বিরাজমান ছিল। এরপর আসছে গোত্রীয় জোট। এই গোত্রীয় জোট বা গোত্রীয় কমনওয়েলথ যেটা ছিল, এটা হলো মক্কার নেতৃত্বে এই প্রাক ইসলামী আরবে গোত্রীয় জোট গড়ে উঠেছিল। এবং আরব গোত্রপতিদের সাথে মক্কার ব্যবসায়ীদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যাকে ইলাব বলা হতো। তাহলে তোমরা প্রাক ইসলামী যুগে একটা কি সংগঠিত হয়েছিল, গোত্রীয় জোট বা গোত্রীয় কমনওয়েলথ গড়ে উঠেছিল। এটা আরব গোত্র যে পতি ছিলেন, মানে প্রধান ছিলেন গোত্রের, তাদের সাথে মক্কার ব্যবসায়ীদের একটি
চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং যা কি বল ইলাপ নামে পরিচিত ছিল। এবং আরব ঐতিহাসিক বালাজুরি বলেছেন, আরবদের পার্শ্ববর্তী সিরিয়া, ইয়েমেন, আম্মান প্রভৃতি অঞ্চলের রাজন্যবর্গের সাথে বিভিন্ন শান্তি চুক্তি সম্পাদিত হয় আরবে একটি গোত্রীয় জোট বা কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয়েছিল। এবং শেখ বা গোত্র প্রধান, যেটা প্রাক ইসলামী আরবের শেখ বা গোত্র প্রধান, অর্থাৎ প্রাক ইসলামী আরবের প্রত্যেক গোত্রে একজন দলপতি থাকতো। এই দলপতিকে কি বলা হতো? শেখ বা গোত্র প্রধান বলা হতো। এবং এই দলপতি বা গোত্র প্রধান নির্বাচিত হতেন কিভাবে? উনি বয়স, ওনার বীরত্ব, বিচক্ষণতা, অর্থনৈতিক সচ্ছলতা প্রভৃতি বিষয় বিবেচনা করে শেখ নির্বাচন করা হতো। তার কোনো নির্দিষ্ট মেয়াদকাল ছিল না, অর্থাৎ উনি যতদিন, এটা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে যতদিন উনি ভালোভাবে সবকিছু কাজ করতেন, জনগণের মাধ্যমে যেহেতু নির্বাচিত হয়, তাহলে যতদিন উনি জনগণের খুশি মতো কাজ করতে পারতেন ইচ্ছানুযায়ী, ততদিন ওনার মেয়াদকাল থাকতো। এবং নিজের কর্মদক্ষতা এবং গোত্রের নির্বাচক মন্ডলীর সন্তুষ্টির উপরই তার কর্মকাল নির্ভর করত। তবে শেখের প্রতি আনুগত্য ছিল সর্বজনীন। যুদ্ধ, সন্ধি, ব্যবসায়িক যোগাযোগ এসব ক্ষেত্রে শেখের সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। এসব কাজ সাধারণত তিনি একক সিদ্ধান্তে করতেন না, যেহেতু তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হতেন, এজন্য তিনি কোনো সিদ্ধান্ত এককভাবে নিতে পারতেন না। তিনি গোত্রের বয়োজ্যেষ্ঠদের নিয়ে গঠিত পরামর্শ সভার সাথে আলোচনা করে সম্পাদনা করতেন। এবং শেখ যতদিন, অর্থাৎ গোত্র প্রধান যতদিন পরামর্শ সভা বা গোত্রের বিশিষ্ট লোকদের সমর্থন পেতেন, ততদিন তিনি উক্ত পদে বহাল থাকতেন। এরপরে আসছে কি আলমালা বা মন্ত্রণা সভা। এই আলমালা বা মন্ত্রণা সভাটা কি? প্রাক ইসলামী আরবে, অর্থাৎ ইসলাম পূর্ব যে আরব যুগ, সেখানে তোমার আলমালা নামে একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণা সভা ছিল। এই পরিষদ মক্কার বিবাদমান গোত্রগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার কাজ করত এবং এর উদ্দেশ্য ছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখা, গোত্রীয় যে ভারসাম্য রক্ষা করা এবং মৈত্রী ও সদ্ভাব তৈরি করা। তবে কোনো নির্বাহী ক্ষমতা ছিল না এই পরিষদের। আলমালা বা মন্ত্রণা সভা এটা কি? মক্কার একটা রাজনৈতিক সংগঠন ছিল এবং এটি কেবল কি করতে পারতো? পরামর্শ দিতে পারতো। যেহেতু কোনো নির্বাহী ক্ষমতা ছিল না, এই জন্য শুধু পরামর্শ দিতে পারতো। এর বিভিন্ন দপ্তরের মধ্যে কিছু উল্লেখযোগ্য দপ্তর উল্লেখ করেছি তোমাদের মধ্যে: রিফাদাহ, সিকা, হিজাবা আর লিওয়া। এখন রিফাদা কি করতেন? সেটা হলো তীর্থযাত্রীদের জন্য রসদ সরবরাহ করতেন। এই রিফাদা দপ্তরের কাজ ছিল তীর্থযাত্রী যারা ছিলেন তাদের রসদের সরবরাহ। আর সিকা কি করতেন? উনি ওই দপ্তরের কাজ ছিল তীর্থযাত্রীদের প্রয়োজনীয় পানীয় সরবরাহ করা। এবং হিজাবা দপ্তরের কাজ ছিল কাবা গৃহ ঢেকে রাখার ব্যবস্থা করা। এবং লিওয়া যেটা যুদ্ধের সময় পতাকা বহন করবে। যে কক্ষে পরিষদের সভা বসত সেটি দারুল নাদোয়া নামে পরিচিত ছিল। তবে এটি প্রকৃতপক্ষে কুরাইশদের সংসদ ভবন বলা যায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব সমস্যা ছিল সেগুলো এখানে সমাধান করা হতো। মক্কার পৌরসভা যেটা পরবর্তীতে আসছে, মক্কার পৌরসভা, এটা মক্কার নাগরিক ও তীর্থযাত্রীদের সুযোগ সুবিধা কিভাবে নিশ্চিত করা যায় সেজন্য এই পৌর সমিতি গঠন করা হয়েছিল। এবং তীর্থযাত্রীদের আহার ও বাসস্থানের ব্যবস্থা করা, তারপরে কোনো গোলযোগ দেখা দিলে সেটা নিষ্পত্তি করা এবং তীর্থস্থান সমূহের পরিচ্ছন্নতা, কোনো তীর্থযাত্রী অসুস্থ হলে তাকে চিকিৎসা সেবা প্রদান কিংবা তাকে অন্যান্য যে কোনো ধরনের অসুবিধা হলে দেখাশোনার দায়িত্ব এই পৌর সমিতির উপর ন্যস্ত ছিল। বিচার ব্যবস্থা প্রাক ইসলামী, অর্থাৎ ইসলাম পূর্ব যুগে যেহেতু কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না, আইনের শাসন। লাস্ট যে পয়েন্ট তোমাদের আসছে বিচার ব্যবস্থা। সরকার কাঠামো বা শাসন পদ্ধতি সম্পর্কে আরবরা পুরোপুরি অজ্ঞ থাকায় তাদের মধ্যে কোনো সুষ্ঠু বিচার ব্যবস্থা ছিল না। তাদের মধ্যে ইংরেজিতে একটা প্রবাদ আছে, জোর যার মুল্লুক তার, অর্থাৎ মাইট ইজ রাইট। এই নীতি তখনকার ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল। এটা ছিল এমন যে রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। এই নীতিতে তারা বিশ্বাসী ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে ব্লাড মানি বা আলদিয়াত এর বিনিময়ে হত্যাকারী তার মুক্তি লাভ করতে পারত। এটা কেমন ছিল? ব্লাড মানিটা কি? সেটা হলো কোনো
যখন কোনো ব্যক্তি আহত বা নিহত হতো তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে অর্থ দেওয়া হতো। একে দিয়াত বা ব্লাড মানি বলা হয়। অর্থাৎ ব্লাড মানিটা কি, মানে রক্তের বিনিময়ে, অর্থাৎ সে যে রক্ত দিয়েছে, সে আহত বা নিহত হয়েছে, এজন্য তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ যে অর্থ দেওয়া হতো সেটাকে বলা হতো ব্লাড মানি। কোনো হত্যাকারী গোত্র ত্যাগ করে যদি পালিয়ে গেলেও তাকে কি হতো, সমাজচ্যুত করা বা আলতারিত ঘোষণা করা হতো। এই সমাজচ্যুত ব্যক্তি তখনকার সমাজ ব্যবস্থা এমন ছিল যে কোথাও কোনো স্থান পেত না। তাহলে এগুলো আমাদের প্রাক ইসলামী আরবের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে তোমাদের আলোচনা করা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।